জাস্টিস ফর আরজিকর। এই আরজিকর ঘটনাটা সারা কলকাতায় রাত জেগেছে, রাস্তায় লোকের ঢল নেমেছে। কিন্তু সেই প্রভাবটা আদালতে কেন পড়লো না? অদ্ভুত ব্যাপারটা কি জানেন তো? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে আইন আদালত তো সেন্টিমেন্টের উপর চলে না। পার্টিকুলারলি আমাদেরকে দেখতে হবে। আমি কিন্তু একদম আইনের লোক বলে কথাটা বলছি। কোর্টের কাছে যখন যাবে, আপনি যে সাক্ষী নিয়ে যাবেন, যে সাক্ষ্য প্রমাণ নিয়ে যাবেন, কোর্টকে সেটার উপরেই বিচার করতে হবে। কোর্টের হাত বাঁধা। ক্রিমিনাল মামলাতে আপনি লক্ষ্য করে দেখবেন 20 বছর 22 বছর পরে লোকের অ্যাক্টিভ হয়ে গেছে, যে কারণে আপনি দেখবেন যে ওর মা বাবা কিন্তু এখনো ছেড়ে দেন না। কি বলবো, আমি তো 9 তারিখের পর থেকে বাকরুদ্ধই হয়ে গেছি। মুখে কোনো কথাই আসে না, কারণ বুকের ব্যথা তো মুখ দিয়ে ব্যক্ত করা যায় না, তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে। একজনই দোষী সাব্যস্ত হলো, যিনি জেলে। তাহলে বাকিরা কি হলো? বাকি শুনুন, এটাকে তো আপনাকে তো গ্যাং রেপের চার্জ দিতে হবে, দেয়নি তো? দেয়নি। হ্যাঁ, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট গুলো 16 বছর 17 বছর 18 বছরের ছেলে, সে পাবলিক ভাঙচুর করছে, পাবলিক প্রপার্টি নষ্ট করছে। পাবলিক প্রপার্টি নষ্ট করা মানে তো আমার আপনার প্রপার্টিও নষ্ট করা। প্রমোটারি ব্যবসাটা লোয়ার লেভেলে কমপ্লিটলি ইলিগাল। 3 তলার স্যাংশনে 4 তলা, তাহলে মানে ঘুষ খাওয়া খায়, তার মানে ক্রিমিনালিটি ইনভলভ। যে মুহূর্তে ক্রিমিনালিটি ইনভলভ হবে, অমনিতে ক্রিমিনালরা ঢুকবে। সো ইট ইজ এ ভেরি হেভি মিক্স অফ ক্রিমিনাল অ্যান্ড মানি। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ। ট্রাভো নিউজের বিশেষ অনুষ্ঠান ট্রাভো পডকাস্ট। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প, যা আপনাকে ভাবাবে। আজকে আমাদের বিশেষ অতিথি প্রাক্তন বিচারপতি সৌমিত্র সেন মহাশয়। অসংখ্য ধন্যবাদ নমস্কার। আমাদের এই পডকাস্টে আসার জন্য। আজকে সৌমিত্র বাবুর অভিজ্ঞতা এবং তীক্ষ্ণ বিশ্লেষণে পশ্চিমবাংলার কি অবস্থা তা আমরা শুনবো এবং জানবো। একদম সরাসরি কোনো আলোচনা করব, তার মধ্যে যে অস্বস্তিকর প্রশ্নগুলো আমাদের মনে আসে কিন্তু তার উত্তর পাচ্ছি না, সেই প্রশ্নগুলো আমরা স্যারকে বলবো এবং স্যার তার উত্তর দেবেন। শিক্ষক দুর্নীতি, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হলো, এটা একটা বড় নিয়োগ গলদ ধরা পড়লো। এটা কি আগে আমরা জানতাম না, বা এটার কি পরিকল্পনার অভাব, বা এই যে দুর্নীতিগ্রস্ত যারা শিক্ষক হতে চাইছিল, চাল থেকে কাকর বাছার মতো, এটা কি করা যেত না, বা তাদের কি আলাদা করা যেত না? দেখুন, এটা না, এই প্রশ্নটা খুব ডিপ রুটেড প্রশ্ন। তার কারণ হলো, এখানে যেটা দূর থেকে আমরা যা খবর পেয়েছি বা সংবাদ মাধ্যমে খবর প্রকার, আমি তো নিজের ডাইরেক্টলি মামলাটার মধ্যে ইনভলভ ছিলাম না, কিন্তু তাতে করে এইটুকু স্পষ্ট হচ্ছে যে শস্যের ভেতরে ভূত। আমাদের জুডিশিয়াল সিস্টেমে দেখুন 3টে টিয়ার আছে: ট্রায়াল কোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। 3টে জায়গাতে গিয়েই কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা করা গেল না যে কোনটা চাল এবং কোনটা কামড়। তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট পুরোটাকে বাতিল করতে বাধ্য হলো। একমাত্র যে সুপ্রিম কোর্ট যে জায়গাটায় ডিফারেন্ট হলো ফ্রম হাইকোর্ট, যে একদম টেন্টেড যারা, তাদেরকে খুঁজে বার করতেই হবে, তাদেরকে আর পরীক্ষায় বসার চান্স দেওয়া যাবে না। আচ্ছা, সেখান থেকে বোধহয় 1800 না কতজনকে খুঁজে পাওয়া গেছে হুইচ আর অ্যাবসলিউটলি টেন্টেড। কিন্তু এছাড়া তো আইনি প্রক্রিয়াতে আপনিও খুঁজে পাননি, আমিও খুঁজে পাবো না। 3টে কোর্টের 3টে লেয়ারে তারাও কেউ খুঁজে পেল না। তার মানে এখানে প্রচন্ড ভাবে একটা গলদ আছে, যে কারণে ওএমআর শিট ফিট সবকিছু নিয়ে এমন ঘেটে দিয়েছে যে এখন থেকে ওই ঠিকভাবে ডিস্টিংগুইশ করাটা সম্ভব হয়নি। নাহলে এতগুলো চাকরি যে বাতিল হলো, অনলি ফর দ্যাট রিজন। আপনার কি মনে হয়, এটা কি পূর্ব পরিকল্পিত? পূর্ব পরিকল্পিত একটা জিনিস দেখুন, যে হারে দুর্নীতি ছিল সেটাকে যদি ধামাচাপা দিতে হয়, তাহলে পুরো জিনিসটাকে জগা খিচুড়ি করে দেওয়া ছাড়া আর কোনো উপায়। আর নাহলে কিছু তো মাথা পড়বেই। যদি ঠিক মতন যদি আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে এরা, এবং দেখুন আজ টেন্টেড মানে কি, কিছু তো করাপশন বলছে যে আমরা টাকা দিয়েছি, দিয়ে চাকরি হয়েছিল, এখন আমার চাকরি গেছে। তারা কিন্তু কেউ মুখ খুলছে না যে কাকে দিয়েছি, কত দিয়েছি, সেটা কিন্তু এখনো উজ্জ্বল থেকে গেছে।
সেটা কোন দিন প্রকাশ পাবে কিনা আমি জানি না, হুম। কিন্তু এ তো ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। ডেঞ্জার সিচুয়েশন। তার মানে যারা যোগ্য প্রার্থী ছিল তারাই তারা সাফারার, তারা সাফারার, তারাই অ্যাকচুয়াল সাফারার। তারাই অ্যাকচুয়ালি সাফারার। যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তারাও আজকে ওই খাড়ার ঘায়ে আজকে খারাপ গায়ে পড়তে হলো। করতে। জাস্টিস ফর আরজিকর, এই আরজিকর ঘটনাটা সারা কলকাতায় রাত জেগেছে, রাস্তায় লোকের ঢল নেমেছে। শুধু কলকাতা নয়, মানে পশ্চিমবঙ্গ এমনকি বাইরেও এই দেখা গেছে প্রতিবাদ। প্রভাব পড়েছে। কিন্তু সেই প্রভাবটা আদালতে কেন পড়লো না? দেখুন, এই যে প্রভাবের কথা বলছেন, আমিও গেছি, আচ্ছা, আমার স্ত্রী গেছে, আমার ছেলে, আমরাও গেছি। হুম। তখন একটা চূড়ান্ত একটা সেন্টিমেন্ট কাজ করছে। সেন্টিমেন্টের কাছে। অদ্ভুত ব্যাপারটা কি জানেন তো? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে আইন আদালত তো সেন্টিমেন্টের উপর চলে না। না, পার্টিকুলারলি আমাদেরকে দেখতে হবে। আমি কিন্তু একদম আইনের লোক বলে কথাটা বলছি, এটা কিন্তু কোনো পাবলিক সেন্টিমেন্ট নিয়ে কথা বলছি না। সবারই প্রশ্ন যাচ্ছে যে কোর্ট কি করলো, কোর্ট কি করলো? রাইট? এবার দেখুন, কোর্টের কাছে দু রকম যে মামলা হয়, একটা সিভিল মামলা, একটা ক্রিমিনাল মামলা। সিভিল মামলাতে আমরা সবসময় অনেক সময় বলে থাকি প্রিপন্ডারেন্স অফ এভিডেন্স, মানে এই এভিডেন্সটা আছে, এটাও হতে পারে, পারে। সেই ভিত্তিতে একটা সিভিল মামলা Civil. ডিসপোজ অফ করা যায়। ক্রিমিনাল মামলা সেটা যায় না। আচ্ছা, আপনাকে প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। হুম, এখানে তো যে ঘটনাগুলো পরে ঘটেছে, হুম, হুম, আপনি দেখুন, পোস্ট মেয়েটিকে বোধহয় খুব হারিডলি দাহ করা হয়েছে, একদম। মানে পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ওকে দাহ করে দেওয়া হলো, একদম। যতটুকু আমরা খবর পেয়েছি। মা বাবাকে ডেকে নিয়ে এসে তার তড়িঘড়ি করে ফেলেছে। এবং নর্মালি কি হয়, হুম। আনফরচুনেটলি এরা হিন্দু, এদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা যদি বেরি করা হতো, কোর্টের অর্ডারে এক্সিউম করে আবার রিপোস্টমর্টম, এরকম ঘটনা আমাদের ভারতবর্ষে হয়েছে। এটা তো কিছু উপায় নেই, এটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। অতএব ফার্স্ট পোস্টমর্টম রিপোর্ট ইজ টু হোয়াট এক্সটেন্ট it is impartial, we don't know. There remains a doubt. But the problem is, কোর্টের কাছে যখন যাবে, আপনি যে সাক্ষী নিয়ে যাবেন, যে সাক্ষ্য প্রমাণ নিয়ে যাবেন, কোর্টকে সেটার উপরেই বিচার করতে হবে। আচ্ছা, আচ্ছা। কোর্টের হাত বাঁধা। ক্রিমিনাল মামলাতে আপনি লক্ষ্য করে দেখবেন, হুম, 20 বছর 22 বছর পরে লোকের অ্যাকুইটাল হয়েছে, হুম, তার কিন্তু সাজা হয়ে গিয়েছিল। সেইখানে কোর্ট অনেক সময় দেখে যে তার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর তাকে কনভিক্ট করা হয়েছে, তার সেই প্রমাণগুলো ততটা স্ট্রং নয়। কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে, এখানে আমাদের সামাজিক মাধ্যমে যে অ্যালিগেশনটা হচ্ছে যে ওই ক্রাইম সিনটাকে স্যানিটাইজ করে ফেলা, আচ্ছা, তাতে কোনো প্রমাণ রাখা হয়নি। আচ্ছা। কিন্তু এতে আপনি কাকে দোষী ধরবেন? কোর্টের কি কোর্টের কাছে অ্যাকিউজটা কে? ঠিক। প্রবলেমটা সেইখানে, যে কারণে আপনি দেখবেন যে ওর মা বাবা কিন্তু এখনো ছেড়ে দেয় না, they are not happy with that finding. বলেছো, অনেক মিডিয়াতে তারা বলেছে। অতএব খুব দুর্ভাগ্যজনক, মানে দুঃখের কথা যে একটি মেয়েকে এরকম ভাবে নৃশংসভাবে তার মৃত্যু হলো। তার পরবর্তীকালে যে পদক্ষেপগুলো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে নেওয়া হয়েছে, আমি কিন্তু কোর্টকে আলাদা করে দেখছি, কারণ কোর্টের কাছে যেটা যাবে তার উপরই কোর্ট ভিত্তি করে অর্ডার দেবে। আমি কোর্টকে কিন্তু আলাদা করে রাখছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব তো হচ্ছে তাকে সেই প্রমাণটা দেওয়া। কিন্তু এখানে আমি জানি না, মানে ইট ইজ ভেরি আনফরচুনেট দ্যাট সাচ এ থিং হ্যাজ হ্যাপেন্ড ইন এ সিভিলাইজড সোসাইটি। একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে এরকম একটা ঘটনা কেন, তারপরে তো আরেকটা ঘটনা ঘটেছে। আচ্ছা স্যার, এইটা আরেকটাও বক্তব্য, একজনই দোষী সাব্যস্ত হলো যিনি জেলে, তাহলে বাকিরা কি হলো? বাকি শুনুন, এটাকে তো আপনাকে তো গ্যাং রেপের চার্জ দিতে হবে, দেয়নি তো? দেয়নি। হ্যাঁ, গ্যাং রেপের চার্জ তো নেই, কারণ সেই করসপন্ডিং এভিডেন্স নেই গ্যাং রেপের। কারণ আপনি পোস্টমর্টমে তো কিছুই পাওয়া যায়নি বলছে, আপনি তো বডিটাকে পুড়িয়ে দিলেন। আবার যে আমরা ম্যাজিস্ট্রিয়াল অর্ডারের আন্ডারে থেকে আরেকটা করে পোস্টমর্টম ইম্পার্শিয়াল করাবো কোর্টের অর্ডারে, সে তো সম্ভাবনা নেই, সম্ভব হয়নি। ওই জন্য বাকিরা খালাস পেয়ে যাবে। হু ইজ ইনভলভড, নোবডি নোস। এটা তো আমার মনে হয় যে আরো সাহস পেয়ে যাবেন, যে প্রমাণের অভাব। নিশ্চয়ই, প্রমাণ লোপাট তো একটা আইনত অপরাধ। এইখানে আমি দেখতে পাচ্ছি না প্রমাণ লোপাটের কোনো কেসটা হয়নি কেন। না, সেই সময় আপনার মনে আছে প্রশাসনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, সেগুলো কিন্তু একটা চার্জশিটে আসেনি। তার মানে কি প্রমাণের অভাব ছিল? প্রমাণের অভাব। আচ্ছা, দেয়াল ভেঙে দেওয়া হয়েছিল সেই সময়,
4,000 মব গিয়ে এসে ভাঙচুর ভাঙচুর করে, এবার যে মব যে ভাঙচুর করেছে, মবের ইন্টেনশন কি, তার মধ্যে কে ছিল না ছিল, এইটা যদি আপনি অ্যাবসলিউটলি পিন পয়েন্ট না করতে পারেন, ক্রিমিনাল প্রসিডিংস হবে না। আচ্ছা, আচ্ছা। ক্রিমিনাল প্রসিডিংসে একজনকে যদি আপনাকে দোষী সাব্যস্ত করতে হয়, হুম। ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি শিওর হুম। ইন ইয়োর চার্জশিট। চার্জশিটের উপরে মানে একটা ভিত্তি করে আপনি দিয়ে দিলেন চার্জশিট, আলটিমেটলি প্রমাণ করতে পারলেন না, প্রসিকিউশনের কেস ফেল করে যাবে। মালদার মুর্শিদাবাদে মাঝে মাঝে দেখি সাম্প্রদায়িক দাঙ্গা হয় এবং তার মধ্যে দেখি রাজনৈতিক দলগুলো জড়িত হয়ে পড়ে এবং দেখা যায় সেখানে আমাদের সম্পত্তি মানে রেল ভাঙছে, রেল লাইন উপরে তুলে দিচ্ছে, বাস আগুন ধরিয়ে দিচ্ছে এবং তার মধ্যে দেখা যায় ওই কিছু সংখ্যালঘু অল্প বয়সী ছেলেরা 17-18 বছরের নিচেরা তারাই ইনভলভ বেশি হয়। তো এর আইনি কোনো ব্যবস্থা আছে যে কড়া শাস্তি তাদের বিরুদ্ধে? একটা হচ্ছে, আমি আপনাকে একটু অন্য দিক থেকে উত্তরটা দিই। আমাদের আশেপাশে যত সব ধরুন মেট্রো রেলের প্রপার্টি গুলো রয়েছে, আমরা মাঝখানে দেখতে পেলাম ওই বিভিন্ন লিফলেট চিপকে দিয়ে চলে যাচ্ছে মেট্রো স্টেশনগুলো মেট্রো স্টেশন গুলোতে। কারুর কেউ টিউশন করবেন, সে তারপরে কেউ স্পা স্পা আছে। স্পা গুলোর তো বুঝতেই পারছেন হ্যাঁ, কি, সেসব আমাদের খুব দৃষ্টিকটু লাগছে। কি করা যায়? হুম। দেখুন, একটা আইন আছে, হুম। সেটাকে ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যাক্ট। হুম। মানে আপনি কোনো পাবলিক প্রপার্টিকে নষ্ট করতে পারেন না হুম। সামনে দিক থেকে এসে। আমি থানায় জানিয়ে পুলিশকে বলে ওগুলোকে তুলিয়েছি। আচ্ছা, এটা স্যার কত সালে? এই তো রিসেন্ট, লিসেন। এর আগেও হয়েছে, এবার আবার করেছি। আচ্ছা। তো এটা আমি একটা ছোট্ট ঘটনা বললাম। এটা মানে আমার আই হ্যাভ ডান ইট পার্সোনালি, এবং আমাদের এখানে কিছু লোক আমরা একসাথে আছি, যারা একটা গ্রুপ আছে, আমরা এগুলো দেখাশোনা করি, মানে ট্রাইং টু কিপ আওয়ার এরিয়া ফ্রি ফ্রম অল দিস থিংস। এই বেলডাঙ্গায় মুর্শিদাবাদের যে ঘটনাগুলো বলছেন, সেগুলো দেখে যেটা মনে হয়, যে হারে যে স্কেলে হচ্ছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার ছাড়া কিচ্ছু না। কারণ আপনি যদি যেটা অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হয়, ইমিডিয়েটলি ক্র্যাকডাউন করা উচিত, সে যাই কনসিকুয়েন্স হোক না কেন। কারণ আপনি কাকে বাড়োয়া দিচ্ছেন? অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস গুলোকে। 16 বছর, 17 বছর, 18 বছরের ছেলে, সে পাবলিক ভাঙচুর করছে, পাবলিক প্রপার্টি নষ্ট করছে। পাবলিক প্রপার্টি নষ্ট করা মানে তো আমার আপনার প্রপার্টিও নষ্ট করা। রেলের সম্পত্তি ভেঙে রেলের সম্পত্তি কার? রেলের সম্পত্তিটা কার? আমার না? আমাদের। আমার ট্যাক্স পেয়ারের টাকাতে তো এটা তৈরি হয়েছে, তাহলে ওর কি অধিকার আছে আমার টাকা নষ্ট করার? আমিও তো ভোট দিয়ে এই সরকারকে এনেছি, এই সরকারের ওই দায়িত্বটুকু নেই? তো ইট ইজ এ কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার অ্যাকর্ডিং টু মি। মানে এটা সরকারেরই পুরো। হ্যাঁ, আর সামাজিক অবক্ষয় তো আছেই। না হলে কি করে এরকম ছেলেগুলো ওর বাড়ি থেকে বেরিয়ে, বাবা মা কিছু বলবে না? কালকে যদি দাঙ্গা লাগে বা কিছু হয়, ওই ছেলেটা প্রাণও তো যেতে পারে। তখন তার দায়িত্ব কে নেবে? সামাজিক অবক্ষয় যেরকম আছে, সেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার আমার মনে হয় টোটাল। স্যার, পার্শ্ববর্তী মানে আমাদের কলকাতার পাশেই একটি শহর হাওড়ায়, সেখানে প্রকাশ্য দিবালোকে খুন করলো এবং কাগজের নিউজে দেখা যাচ্ছে ইনভলভ একজন আছেন যিনি আফগানিস্তানের নাগরিক। সে এখানে এসে গত 5 বছর তার নাগরিকত্ব নেই, সে সেখানে তোলাবাজ তুলছে। আবার কয়েকদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তান জড়িত দুটো উগ্রপন্থী, তাদের ধরা পড়েছে কলকাতায়। আপনার কি মনে হয় আমাদের কি নিরাপত্তার অভাব? নিরাপত্তার অভাব তো আছেই। আপনি দেখুন কি হচ্ছে ব্যাপারটা। কখন এই জিনিসগুলো মাথা চাড়া দেয়? যখন একটা সামাজিক অবক্ষয় থাকে, এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ক্রিমিনালিটি যখন খুব বাড়ে, মানে আপনি প্রমোটারি করছেন, প্রমোটারি ব্যবসাটা লোয়ার লেভেলে কমপ্লিটলি ইলিগাল, 3 তলার স্যাংশনে 4 তলা, তাহলে মানে ঘুষ খাওয়া খায়, তার মানে ক্রিমিনালিটি ইনভলভ।